একটা দেশের ইউনিভার্সিটি আর কলেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি লজিক ব্যবহার করা হয়। আর কোনো ডিক্টেটরকে যদি তার ডিক্টেটর হতে হয় অথবা ডিক্টেটরশিপ ধরে রাখতে হয়, তাহলে এই লজিক খতম করতে হবে, ইউনিভার্সিটি আর কলেজের উপর কন্ট্রোল জমাইতে হবে। ইতিহাসের গ্রেট ডিক্টেটর হিটলারের কথা আমরা কম বেশি সবাই জানি। তবে এই হিটলার কিভাবে ডিক্টেটর হয়েছিল আর এই হিটলারের মতো ডিক্টেটররা কিভাবে কোন কোন টেকনিক ইউজ করে ডিক্টেটর হয়, সেই টেকনিকগুলো সাধারণ মানুষ হিসেবে আমরা খুব কমই জানি। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল একবার বলেছিল যে একজন মানুষকে মানানোর জন্য, পারসুয়েট করার জন্য 3টা টেকনিক কাজ করে: ইথোস, লোগোস, প্যাথোস। এই জিনিসগুলো অবশ্য মার্কেটিংয়ের যে স্টুডেন্ট আছে তারাও পড়ছে। আমি একটা এক্সাম্পল দিই, একটা টুথপেস্টের এক্সাম্পল দিই। একটা টুথপেস্ট আমি বিক্রি করবো আপনার কাছে। এখন এই টুথপেস্টটা বিক্রি করতে হলে আমি 3টে জিনিসের দ্বারস্থ হব: ইথোস, লোগোস আর প্যাথোস। ইথোস মানে হচ্ছে প্রথমে আমি অথরিটি এস্টাবলিশ করব। আমি বলবো এই যে টুথপেস্টটা আছে এটা 90% ডেন্টিস্টরা রিকমেন্ড করছে, 90% ডেন্টিস্ট বলছে যে এই টুথপেস্টটা ভালো। এরপরে হচ্ছে লোগোস। লোগোস মানে হচ্ছে লজিক। এই টুথপেস্টটা তোমার কেনার পেছনে লজিক কি থাকতে পারে সেই লজিক দেওয়ার চেষ্টা করব। আমি কি বলবো যে এই টুথপেস্টের মধ্যে ফ্লোরাইড আছে, আর ফ্লোরাইড তোমার দাঁতের ভেতরে যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটা হচ্ছে লজিক। এরপরে 3 নম্বরে আছে প্যাথোস। প্যাথোস মানে হচ্ছে ইমোশন। এখানে আমি ইমোশন ইউজ করব। কিভাবে? আমি বলবো যে এই টুথপেস্টটা আমাদের দেশের তৈরি, তুমি চাইলে এই টুথপেস্টটা কিনে একজন গর্বিত দেশপ্রেমিক হতে পারো। এই 3টা টেকনিক আমি ইউজ করব এই টুথপেস্টটা বিক্রি করার জন্য। এখন যদি এমন কিছু বিক্রি করতে হয় আমাকে যেখানে লজিক কোনো কাজ করবে না, ধরুন একটা টেবিল বিক্রি করব আমি। এখন এই টেবিলের পেছনে লজিক কি থাকতে পারে? কারণ টেবিল যে কিনবে সে তো তার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী কিনবে, সেখানে আমার লজিক তো কাজ করবে না। তো এখন যদি আমাকে অনেকগুলো টেবিল বিক্রি করতে হয়, সেক্ষেত্রে আমাকে যদি একটা বিজ্ঞাপন তৈরি করতে হয় আপনাকে কনভিন্স করার জন্য, তাহলে সেখানে আমি কি ইউজ করব? শুধুমাত্র প্যাথোস মানে ইমোশন। যেহেতু এখানে লজিকের কোনো কাজ নেই, তো প্যাথোস আমি কি ইউজ করব? আমি দেখাবো যে এই টেবিলে বসে পরিবারের সবাই একসাথে খেতে পারবেন। আর একটা সত্যিকারের পরিবার তো তখনই হয় যখন পরিবারের সবাই একসাথে বসে খায়, আর সবাই যখন একসাথে বসে খায় তখন সেই খাবার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ এমন ডায়লগ আমি সেখানে ইউজ করব যাতে আপনার মনের ভেতর প্রাইড এবং হ্যাপিনেস জাগায়। এখন যদি বলি পলিটিক্সের সাথে বা ডিক্টেটরের সাথে এর কি সম্পর্ক? ডিক্টেটরের সাথে সম্পর্ক হচ্ছে এই প্যাথোসের। যারা ডিক্টেটর হতে চায় পলিটিক্সে তারা এই প্যাথোস ইউজ করে শুরুর দিকে, মানে ইমোশন ইউজ করে। একজন লজিক্যাল মানুষ, সাধারণ মানুষ, সে যদি লজিকের উপর ডিপেন্ড করে, ডেটার উপর ডিপেন্ড করে ভোট দিতে যায়, তাহলে সে কখনোই একজন ডিক্টেটরকে ভোট দিবে না। আর ডিক্টেটর কি করে? মানুষের ভোট পাওয়ার জন্য এই প্যাথোসের উপর নির্ভর করে, ইমোশনকে কাজে লাগায়। তো সেখানে Der Wiederaufstieg Deutschlands sei nur eine Frage von wenigen Tagen. Immer und immer wieder predige ich, der Wiederaufstieg der deutschen Nation ist die Frage der Wiedergewinnung der inneren Kraft und Gesundheit des deutschen Volkes. তোমরা যদি দেশকে ভালোবাসো তাহলে আমাকে ভোট দাও, তোমরা যদি দেশের সোলজারদের রেসপেক্ট করো তাহলে আমাকে ভোট দাও। এবং এই যে ইমোশনাল স্পিচ, এই ইমোশনাল স্পিচের ফাঁদে বহু মানুষ পড়ে যায়। কিন্তু একজন লজিক্যাল পার্সনকে যদি এই জিনিসগুলো বলা হয় তাহলে সে বলবে ঠিক আছে, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের সোলজারদের রেসপেক্ট করি, কিন্তু তার বদলে তোমাকে কেন ভোট দেব? তো এই কারণে ডিক্টেটরদের শুধুমাত্র এই প্যাথোসের উপর ডিপেন্ড করলেই হয় না, মানে ইমোশনের উপর ডিপেন্ড করলেই হয় না, তাদেরকে এই লজিক পুরোপুরি খতম করতে হয় মানুষের মাথার ভেতর থেকে। আর এই কাজটাই করছিল হিটলার। 1933 সালের 10ই মে রাতে প্রায় 25,000 বই জ্বালাই দেয় হিটলারের নাৎজি বাহিনীর সদস্যরা। তারা এর আগেও অনেকবার অনেক বইকে ব্যান করার চেষ্টা করছে। আর এই নাৎজি বাহিনীর যে সদস্যরা ছিল, মানে নাৎজি বাহিনীর অফিসিয়াল যারা ছিল, এরা মাঝে মাঝেই বনফায়ারের পার্টি করতো। আর সেই বনফায়ারের আগুনে এই ধরনের যত বই আছে সেই বইগুলোকে পোড়ানো হতো আগুনের মধ্যে, এবং সেখানে সব ধরনের বই জ্বালানো হতো। মার্কসিস্ট লিটারেচার, সাইকোলজি, লিবারালিজম, ডেমোক্রেসি যেসব বইতে আছে, এবং যেসব বই জিউসরা লেখছে বা যেসব বই কোনো ফরেনার লেখছে সেই সব বই, এবং যেসব বইতে আর্টের কথা উল্লেখ আছে, থিয়েটারের কথা উল্লেখ আছে, অলমোস্ট সব ধরনের বই, যেসব বই এই নাৎজি পার্টির লোকেদের মনে হতো যে এই বইগুলো তাদের যে আইডিওলজি সেই আইডিওলজির সাথে মিলে না, অথবা এইসব বই যেগুলো তাদের ডিক্টেটর হওয়ার পেছনে বা ডিক্টেটরশিপে থাকতে বাধা সৃষ্টি করতে পারে, সেই সব বই এই নাৎজি পার্টির সদস্যরা পোড়াই ফেলতো। আবার এই যে বই পোড়ানোটা, এই বই পোড়ানোটাকেও আবার জাস্টিফাই করতো। হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার ছিল জোসেফ গোবেলস। সে তার
জনসম্মুখে যে ভাষণ দিত সেখানে বারবার গিয়ে বলতো, দ্য ফিউচার জার্মান ম্যান উইল বি নট জাস্ট এ ম্যান অফ বুকস বাট অলসো এ ম্যান অফ ক্যারেক্টার। এবং ওই সময় পত্রপত্রিকায় এমন এমন আর্টিকেল ছাপা হতো যেগুলোতে লজিকের কোনো ব্যবহার ছিল না, অর্থাৎ লজিককে সবসময় সেখানে নিচে দেখানো হতো, ইমোশনকে উপরে রাখা হতো। কোনো কোনো আর্টিকেল লেখা হতো যে পিওর রিজন ওয়াজ অল টু হিউম্যান অ্যান্ড ডেঞ্জারাস অ্যান্ড কন্ট্রারি টু নেচার হোয়েন অ্যাপ্লাইড টু রিয়েল লাইফ, ব্লাড অ্যান্ড রেস লিড পিপল টু দ্য পাওয়ার অফ নেচার। এবং প্রচুর পরিমাণে সিওডো সায়েন্স মানুষকে দেখানো হতো। সোজা কথা হচ্ছে নকল রিসার্চ পেপার, মানে একটা রিসার্চ রেজাল্ট, সেগুলো নকল রিসার্চ রেজাল্ট মানুষকে দেখানো হতো এবং সেখানে এই হিটলারের যে ইচ্ছা সেই ইচ্ছাটাই সেখানে ছাপা হতো। কোনোটায় ছাপা হতো যে আমরা জার্মানরাই একমাত্র সুপিরিয়ার রেসের সবার ওপরে, বাকি যারা আছে সব আমাদের নিচে, আমরা জার্মানরা অ্যাকচুয়াল যে জার্মান আছি আমরা হচ্ছি হিউম্যান, আর বাকি যারা আছে তারা হচ্ছে সাব হিউম্যান। এই ধরনের প্রোপাগান্ডা চালানো হতো তখন। অস্ট্রিয়ার একজন সোকল্ড ইনভেন্টার ছিল, সে একদিন হঠাৎ তার চাঁদ দেখে মনে হয়েছে যে চাঁদটা বরফের, এবং তার রাতের স্বপ্ন আসছে যে চাঁদ যদি বরফের হয় তাহলে এই পুরো ইউনিভার্স, পুরো পৃথিবী হচ্ছে বরফ দিয়ে তৈরি। সে কী করছে, একটা থিওরিও লিখে ফেলছে তার উপরে। সেই থিওরির নাম হচ্ছে ওয়ার্ল্ড আইস থিওরি। এখন পুরো পৃথিবী বরফের তৈরি, এটা কোনো লজিক্যাল কথা হয়? কোনো লজিক্যাল দিক থেকে এই জিনিসটা আসে মাথায় যে পুরো পৃথিবী বরফের তৈরি? হিটলারের বাহিনী কি করতো, এই ধরনের যে ইললজিক্যাল কথাবার্তা আছে এই জিনিসগুলোকে প্রচার করতো তারা। এই ওয়ার্ল্ড আইস থিওরিকেও এই হিটলারের দল প্রচার করছে, নাজি বাহিনী। এবং এই সোকল্ড যে ইনভেন্টর ছিল তাকে এই হিটলারের নাজি বাহিনী একটা অনারারি ডক্টরের ডিগ্রিও প্রদান করছে। এখন একটা দেশের যখন এই অবস্থা, তখন সেই দেশের যে অ্যাকচুয়াল ইন্টেলেকচুয়াল যে মানুষগুলো ছিল, সেই দেশের হিস্টোরিয়ান, প্রফেসর, তারপরে হচ্ছে সায়েন্টিস্ট যারা ছিল, তাদের অবস্থাটা কী ছিল চিন্তা করেন। তাদেরকে সবসময় দাবাই রাখার চেষ্টা করা হতো, সব দিক থেকে তাদের উপর চাপ সৃষ্টি করে রাখা হতো। একটা দেশের ইউনিভার্সিটি আর কলেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি লজিক ব্যবহার করা হয়। আর কোনো ডিক্টেটারকে যদি তার ডিক্টেটার হতে হয় অথবা ডিক্টেটারশিপ ধরে রাখতে হয় তাহলে এই লজিক খতম করতে হবে। আর লজিক হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউনিভার্সিটিতে আর কলেজে। তাহলে তার এই ইউনিভার্সিটি আর কলেজের উপর কন্ট্রোল জমাইতে হবে। এই নাজি বাহিনীর লোকেরাও, হিটলারও এই সেম কাজটাই করছে। জার্মানের যে টপ ইউনিভার্সিটি ছিল, সেই টপ ইউনিভার্সিটির টপ যে প্রফেসর ছিল, এদের সবাইকে নিয়োগ দিতে হচ্ছে নাজি বাহিনীর অফিসিয়ালরা। এবং কাদেরকে নিয়োগ দিত? যাদের সাথে নাজি বাহিনীর কানেকশন ছিল এবং যাদের আইডিওলজি হিটলারের আইডিওলজির সাথে মিলতো, একমাত্র সেই সব মানুষরাই প্রফেসর হিসেবে নিয়োগ পেত। আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সেই সকল সাবজেক্টের উপর নজর রাখা হতো এবং সেই সব সাবজেক্টে হিটলারের যে আইডিওলজি, সেই হিটলারের আইডিওলজি সেখানে বসানো হতো। অর্থাৎ একজন ছাত্রকে যদি পরীক্ষায় পাশ করার জন্যও পড়তে হয় তাহলে তাকে সেই হিটলারের আইডিওলজি না চাইতেও পড়তে হবে। আর এইসব জিনিস যারা মানতে না চাইতো তাদেরকে তাদের চাকরি থেকে বরখাস্ত করো। আর চাকরি যাওয়ার ভয়ে কেউই মুখ খুলতো না। খুব কম মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ ছিল যারা হিটলারের বিরোধিতা করত। তার মধ্যে একজন ছিল যে খোলাখুলি প্রথম থেকে হিটলারের বিরোধিতা করে আসছিল, তার নাম আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন শুরু থেকে হিটলারের বিরোধিতা করছে, প্রকাশ্যে পাবলিকলি হিটলারকে ক্রিটিসাইজ করছে, নাজি পার্টিকে ক্রিটিসাইজ করছে। এবং 1930 সালে যখন নাজি পার্টি ক্ষমতায় আসে তখন সে তার বার্লিনের ইউনিভার্সিটি থেকে রিজাইন দেয় এবং সে বলে যে আমি জার্মানিতে থাকবোই না, আমি জার্মানির সিটিজেনশিপও চাই না। তারপরে সে জার্মানি থেকে বেলজিয়ামে যায়। এই যে হিটলার আর আইনস্টাইনের কাহিনী, এটা অনেক বড় একটা কাহিনী। তবে উপর কথা হচ্ছে ওই সময় হিটলারের যে প্রোপাগান্ডা বাহিনী ছিল এবং হিটলারের যে প্রোপাগান্ডা নিউজ পত্রিকা ছিল, মিডিয়া ছিল, তারা এই আইনস্টাইনের বিরুদ্ধে যত ধরনের বড় বড় অপপ্রচার চালানো যায় সব চালাইছে। তাকে দেশ বিরোধী, দেশের প্রধান শত্রু সবকিছু বানাইছে, ফানি কার্টুন বানাইছে। যখন আইনস্টাইন বেলজিয়ামে ছিল সেই সময় 1932 সালে একজন আইনস্টাইনের বন্ধু, যেও হিটলারের বিরোধিতা করতো, সেও একজন বিজ্ঞানী ছিল, তাকে হত্যা করে নাজি বাহিনীর সদস্যরা। এবং যারা তাকে হত্যা করে সেই সকল হত্যাকারীকে এই হিটলার আবার পুরস্কৃত করছে। তারপরে আবার আইনস্টাইনের উপর একটা অ্যাওয়ার্ড মানি রাখছে, দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাকে ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রাণ ভয়ে হিটলারকে বেলজিয়াম থেকে ইংল্যান্ডে আশ্রয় নিতে হয়। ইংল্যান্ডের রাজপরিবার তাকে আশ্রয় দেয়। যাই হোক, সেটা একটা লম্বা কাহিনী। টপিকে আসি আমরা। হিটলারের দ্বিতীয় স্ট্র্যাটেজি ছিল জার্মানির মানুষদের ভয় দেখাও, একটা শত্রু ক্রিয়েট করো, একটা ইমাজিনারি এনিমি ক্রিয়েট করো যার অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নাই, এরকম একটা শত্রু ক্রিয়েট করো এবং দেখাও যে এই শত্রুর হাত থেকে তোমাদের একমাত্র হিটলারই বাঁচাইতে পারে। আর এই কেসে এই শত্রু ছিল হচ্ছে জিউসরা। এই জিউসদের নামে বিভিন্ন কনস্পিরেসি থিওরি চালানো হয়, মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে এই জিউসদের কারণেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেছে। জিউসরা হচ্ছে দেশের ভেতরে থাকা ইন্টারনাল এনিমি, দেশের ভেতরে থেকে দেশের শত্রু। এবং
এমন এমন প্রোপাগান্ডা কার্টুন ছাপা হয়, এমন এমন প্রোপাগান্ডা আর্টিকেল সেখানে ছাপা হতো, ম্যাগাজিন ছাপা হতো, যেখানে দেখানো হতো যে প্রথম বিশ্বযুদ্ধে হারার পেছনে দায়ী হচ্ছে এই জিউসরা, জার্মানিতে ইকোনমি ক্রাশ করার পেছনে দায়ী হচ্ছে এই জিউসরা। সোজা কথা হচ্ছে সব দিক থেকে জিউসদের ব্লেম করো। অথচ এটা ছিল একটা মিথ্যা প্রচার, কারণ ওই সময় জার্মান মিলিটারিতে প্রায় 1 লাখ জিউস সদস্য ছিল এবং তার মধ্যে 12,000 আর্মি জিউস সদস্য, তারা মারাও গেছে। এরপরে যখন নাজি পার্টি সোশ্যালিজমের কথা বলা শুরু করে, তখন তারা জিউসদের দায়ী করা শুরু করে ক্যাপিটালিজমের জন্য, যে দেখো এই জিউসরা ক্যাপিটালিজমে বিশ্বাসী, তারা মানি লন্ডারিং করে, জার্মানির বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ঢুকে বসে আছে। এর কয়েক বছর পর হিটলারের পার্টি যখন কর্পোরেট ফান্ডিং নেওয়া শুরু করে, মানে কোন ক্যাপিটালিজম করা শুরু করে, তখনও এই জিউসদেরই দায়ী করে কমিউনিজম বলে, যে দেখো এরা হচ্ছে কমিউনিস্ট, এরা কমিউনিজমে বিশ্বাস করে, এই আমরা যে ফান্ডিং করতেছি তার বিরুদ্ধে এরা। সোজা কথা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে হার তার দায় হচ্ছে জিউসদের, ইকোনমিক ক্রাশ তার দায় হচ্ছে জিউসদের, ক্যাপিটালিজমের জন্য জিউসদের ব্লেম করো, করোনা ক্যাপিটালিজমের জন্য জিউসদের ব্লেম করো, অর্থাৎ সব দিক থেকে জিউসদের শত্রু বানাও সাধারণ মানুষের মাঝে। এটাই হচ্ছে মূল টার্গেট ছিল হিটলারের নাজি বাহিনীর। এখন আপনার মনে হতে পারে যে এত কিছু করছে কিন্তু জার্মানি মানুষ সেটা বিশ্বাস করছে কেমনে, এত মিথ্যে কথা কেন বিশ্বাস করতো? এর কারণ হচ্ছে দুটো। একে তো তখনকার যত মিডিয়া পত্রপত্রিকা ছিল সব হচ্ছে হিটলারের কেনা, হিটলারের গোলাম ছিল তারা। তারা সেখানে হিটলার যেসব জিনিস চাইতো সেই সব জিনিসই ছাপতো, হিটলারের ইচ্ছা মতো জিনিসগুলো ছাপা হতো সেখানে। আর অন্য কোনো সোর্সও ছিল না সাধারণ মানুষের কাছে সেই খবর পৌঁছানোর। আর দ্বিতীয়টা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর পোভার্টি। যে জায়গায় আনএমপ্লয়মেন্ট আর পোভার্টি বেশি সেই সব জায়গার মানুষদের যে কোনো মিথ্যা প্রোপাগান্ডা চালানোর জন্য টার্গেট করা খুব সহজ। এরপর হিটলারের 3 নম্বর স্ট্র্যাটেজি ছিল যে আমি একজন সেভিয়ার, এই জার্মানির মানুষদের একমাত্র আমিই বাঁচাতে পারবো শত্রুর হাত থেকে, অন্য কেউ বাঁচাতে পারবে না। 1923 সালে হিটলারের একটা বায়োগ্রাফি লেখা হয় এবং সেখানে হিটলারকে যিশু খ্রিস্টের সাথে তুলনা করা হয়, যে হিটলার হচ্ছে যিশু খ্রিস্ট, একজন জার্মানির মানুষদের সে বাঁচাইতে আসছে একজন যিশু খ্রিস্টের রূপ নিয়ে। এবং পরবর্তীতে জানা যায় সেই যে বায়োগ্রাফি সেটা হিটলার নিজেই লিখেছিল, জাস্ট যখন ছাপা হয়েছে তখন সেখানে তার এক বন্ধুর নাম দিয়ে দিয়েছে লেখক হিসেবে। এর 2 বছর পরে 1925 সালে হিটলারের অটোবায়োগ্রাফি লেখে হিটলার, এবং সেখানে এই ধরনের বড় বড় মিথ্যা কথা লেখে। সেখানে লেখে সে খুব গরিব পরিবার থেকে আসছে এবং সে নিজে ফিজিক্যাল লেবার করছে, অথচ যখন খোঁজ নিয়ে দেখা গেল সেই সবই ছিল মিথ্যা। হিটলার একটা সম্ভ্রান্ত পরিবার থেকে আসছে এবং সে কোনোদিন নিজে ফিজিক্যাল লেবার করে নাই। আর তার কেনা মিডিয়া কী করতো, তাকে সবসময় একজন মহান নেতা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতো, যে হিটলার একজন মহান নেতা। এখন অনেকে মনে করতে পারেন যে সব মিডিয়াকে কীভাবে কিনে ফেলে, তার জন্য তো অনেক টাকার দরকার। বেশিরভাগ মিডিয়াকে তো ধমকি দিয়ে, তাকে জার্নালিস্টদের জেলে ঢুকাইয়া বা মৃত্যুর হুমকি দিয়ে অর্ধেক তো হাত করা যায়, কিন্তু তারপরও কিছু কিছু থাকে যাদেরকে টাকা ছাড়া হাত করা সম্ভব না। আর টাকা পাইতে হচ্ছে ওই সময়কার বড় বড় ব্র্যান্ড যেগুলো এখনও আছে, এই যে ভক্সওয়াগন, BMW, ফর্ড, নেসলে, IBM, এই ধরনের যে বড় বড় কোম্পানি, এরা তখন এই হিটলারকে ফান্ড করতো। অবশ্য এই কয়েক বছর আগে, 5-7 বছর আগে এই ধরনের কোম্পানি যেগুলো ফান্ড করছিল হিটলারকে, তারা জনগণের রোষের মুখে এসে ওই সময় হিটলার যেসব জিউস মানুষকে হত্যা করছিল তাদের পরিবারকে একটা কম্পেনসেশন দিতে বাধ্য হয়েছে, এবং BMW ক্ষমাও চাইছে তার জন্য, যে তখন হিটলারকে তারা ফান্ডিং করছে তার জন্য ক্ষমাও চাইছে প্রকাশ্যে। এইসব কাহিনী দিয়ে একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে লজিক সবার উপরে, ইথোস প্যাথোস সব নিচে, ইমোশন নিচে, লজিক হচ্ছে সবার উপরে। লজিক দিয়ে যখন কোনো জাতি চিন্তা করবে তখন সেই দেশে, সেই জাতিতে কখনো ডিক্টেটরশিপ হতে হবে না বা কোনো বৈষম্যের সৃষ্টি হবে না, হতে পারবে না, যদি সবাই লজিক দিয়ে চিন্তা করা শুরু করে। আর সবার শেষে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের নেতা কাউকেই অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই, কারো প্রতি অন্ধভক্তি না জাগে, কারণ যার প্রতি আপনার অন্ধবিশ্বাস জাগবে, কোনো দল হোক বা কোনো নেতা, সেই দল বা নেতাই হবে আপনার ধ্বংসের সবচেয়ে প্রধান কারণ।